নিচে একটু দেখে নাও। আমরা বেসিক যে কথাটা বলছিলাম যে আর হচ্ছে জুল পার মোল পার কেলভিন ছিল। আর এর ভ্যালু 8.314 মানে হচ্ছে যে এক মোলের টেম্পারেচার 1 কেলভিন বাড়ানোর জন্য 8.314 জুল প্রয়োজন হয়। এতটুকু কি মনে আছে? আচ্ছা, সো আর থেকে আমরা কে এর মান বের করার সময় আমরা ডিভাইড করি হচ্ছে 8.314 divided by Avogadro number, that means 6.023 10 to the power 23, because আমরা মোল থেকে নিয়ে যাচ্ছি মলিকিউলে, জুল পার মলিকিউল পার কেলভিন হয়ে যায় সেটা। সো এখান থেকে কে এর মান আসে। আচ্ছা, কে এর মান বের করা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বা যদি মনে হয় যে আবার বললে ভালো হবে তাহলে বলবে, আর না হলে পরের স্লাইডে যাবো। তাহলে কি মনে আছে ভাই? মাহি? হ্যাঁ মনে আছে। জি ভাই। হাফিজ, বদরুল? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে স্লাইডে চার্লস ল আর গে লুসাক ল ডিফারেন্ট করে দেওয়া, কিন্তু বইয়ে দেওয়া যে চার্লস ল আর গে লুসাকের ল একদম সেম, দুটো একসাথে দেওয়া। না না, সেম তো না, ডেফিনেটলি চার্লসের ল হচ্ছে এটা আর লুসাকের ল হচ্ছে এটা। একটা ভলিউম বাই টেম্পারেচার, একটা প্রেসার টেম্পারেচার। তুমি একটা ছবিটা তুলে পাঠাতে পারবে আমাকে? সেম তো হওয়ার কথা না, মানে সেম সেম ল তো দুইজন মানুষ দিলে তো দুইজনের নাম মানে আলাদা আলাদা ল কেন বলতে থাকে। ছবিটা পাঠাতে পারবে আমাকে? দেখি একটু বইয়ে। আচ্ছা, আমি এখানে বইটা বের করি তাহলে তো। শাহজাহান তপন স্যার। শাহজাহান তপন স্যার, শাহজাহান তপন স্যার বুঝি এক্স্যাক্টলি এখানে নাই, যে এখানে দেখো এখানে তো লুসাকের ল বলতেছে হচ্ছে এই যে p by t equal to constant, আর চার্লসের ল বলতেছে হচ্ছে এটা। দুই নাম্বারটা চার্লসের। এখানে তো লুসাকের কথা কিছু বলা নাই, মানে শাহজাহান তপন স্যারের বই থেকে এটাই একটা বলে দেওয়া। আমি ছবিটা পাঠিয়েছি। আচ্ছা, দেখছি। directly proportional to temperature, তার মানে কি p by t বোঝায় না? জি ভাইয়া। স্মল m দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওই জায়গাতে একটা অণুর ভর, মানে এই প্রত্যেকটা অণুর ভর কত সেটা বোঝাচ্ছে। একটু শিওর হয়ে নেই। স্মল এম দিয়ে বোঝানো হচ্ছে ওই জায়গায় উপস্থিত একটা অণুর ভর কত সেটা বোঝানো হচ্ছে। তুমি যেটা দিয়ে খুশি সেটা দিয়ে করতে পারো। এখানে কোনো টার্ম বুঝতে কোনো সমস্যা আসছে? দেখো তো এই ফর্মুলার। নাই, ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এই কোশ্চেনটা দেখো তো। যে তিনটা ফর্মুলা আমরা শিখলাম মাত্র সেগুলোর কোনোটা দিয়ে হয়েছে। আগের স্লাইডটা বলতে মানে আগেরটা না, এটা লিখে হলে বলি।
সো কোনটা দিয়ে করা যায় তিনটা ফর্মুলার মধ্যে সেটা ট্রাই করে দেখো। মানে পরীক্ষার হলে যখন করবো, এখন দরকার নেই। পরীক্ষার হলে যদি আমি হঠাৎ করে এই ফর্মুলাটা ইউজ করবো না আর কি। যখন পরীক্ষার হলে যদি ম্যাথটা আসে, এই ফর্মুলাটা আমরা জানি, বাট এটা কোথেকে আসছে অ্যাকচুয়ালি? পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আসছে। আমরা পি ইকুয়াল টু এন বাই ভি আরটি বানাইছি, দেন এন কে হচ্ছে আমরা ডাব্লিউ বাই ভি এম আর টি পি করছি, দেন আমরা করছি পি তো এখানে নাই। দেন আমরা আসছে হচ্ছে আমাদের কাছে আসছে পি এম ইকুয়াল টু টিআরটি, এইরকম ফর্মুলা সেখান থেকে তো আমরা জানছি, তাই না? এই ফর্মুলাটা পি এম ইকুয়াল টু টিআরটি। এই যে ফর্মুলা ডিরেক্ট ইউজ না করে আমরা হচ্ছে এইভাবে আস্তে আস্তে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে নিয়ে আসবো যদি পরীক্ষার হলে যখন লিখবো আর কি। বিকজ এই ফর্মুলাটা তো ওয়েল নোন না যে ডিরেক্টলি ইউজ করা যাবে। সো আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আস্তে আস্তে নিয়ে এসে তারপরে যে আমরা ইউজ করবো পরীক্ষার হলে যখন লিখবো আর কি। ফোর টু জিরো, হ্যাঁ ক্লোজ, ঠিক আছে। বাট এখানে তো সবকিছু ফুল ভ্যালুই ধরছে, ডিফারেন্স কেন আসলো 10135? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, তাহলে তো তোমারটা বেশি পারফেক্ট। ওরা তো হচ্ছে রাউন্ড আপ করে 3 লিখছে, তাই না নাকি? হ্যাঁ, ঠিক আছে। পারা যায়। বর্গমূল গড় বর্গবেগ মানে হচ্ছে সিআরএমএস আর কি বোঝাচ্ছে এখানে। সিআরএমএস দিয়ে আমরা যেটা বলছিলাম রুট মিন স্কয়ার। তার মানে তুমি ধরে নাও ক্লোরিনের গড় এটা হচ্ছে সিআরএমএস, হ্যাঁ? মানে মেইন কথা কি এখানে বলে দেওয়া, সিআরএমএস অফ ক্লোরিন ইকুয়াল টু সিআরএমএস অফ কার্বন ডাইঅক্সাইড। এখন বাট দুজনের টেম্পারেচার ডিফারেন্ট ডিফারেন্ট। ক্লোরিনের জন্য আমি কি লিখবো? 3RT, যেটিটা আমাকে বের করতে বলতেছে, এবং ক্লোরিনের ম্যাস আমি জানি 71। আর কার্বন ডাইঅক্সাইডের জন্য 3R, এটাকে কেলভিনে কনভার্ট করে বসাই দিলে কত আসে? আর এখানে হচ্ছে 44 × 10⁻⁻3। দেখো তো এখন এখন কোশ্চেনটা আর ইকুয়েশনটা মিলায় দেখো তো, আমাদের এটাই বের করতে বলছে না? এটাকে কেলভিনে কনভার্ট করলে কত হয় বসায় তো এখানে।
1 something সমান হবে মানে কোশ্চেনটা আরেকবার বলি সাপোজ যে -91.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইডের সিআরএমএস হচ্ছে এক্স কোশ্চেন হচ্ছে ক্লোরিনের কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মানে টি এর ভ্যালু কত হইলে ক্লোরিনের আরএমএস এক্স হবে তুমি ফার্স্ট একটা কাজ করো আচ্ছা বলতে আমরা জানতাম হচ্ছে হাফ এম ভি স্কয়ার তো কমন ফর্মুলা এটাতে কোনো প্রবলেম নাই এখন আমরা এই যে এম বলতে আসলে কি বোঝায় এম দিয়ে কি এখানে মলিকিউলার মাস বা একটা অণুর ভর বোঝায় এই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ফর্মুলাতে ওই জায়গায় প্রেজেন্ট টোটাল ভরটা বোঝায় না জি ভাইয়া সো আমরা এখানে আসলে সেম কাজটাই করার চেষ্টা করব এখানে যে যেটা দিয়ে হচ্ছে ইয়াটা বোঝায় টোটাল ম্যাসটা ডাব্লিউ না আমরা বলছিলাম ক্যাপিটাল এম হচ্ছে মলিকুলার মাস স্মল এম হচ্ছে একটা মলিকুলার মাস আর ডাব্লিউ দিয়ে হচ্ছে টোটাল মাস এক্সপ্রেস করা হচ্ছিল তাই না সো দ্যাটস ওয়াই এখানে ইকে ইকুয়াল টু লেখা হইলো হাফ ডাব্লিউ সিআরএমএস স্কয়ার এটাকে ক্লিয়ার কিনা দেখো তো নাকি আরেকবার করবো টোটাল মাস ওই জায়গায় প্রেজেন্ট টোটাল মাসটা কত ঠিক আছে ওকে এখন ডাব্লিউ ইকুয়াল টু সিআরএমএস স্কয়ার থেকে আমরা এটাকে পিভি তে নিয়ে আসলাম পিভি তে কেমনে নিয়ে আসলাম এটা একটু দেখে নাও আমরা একদম ফার্স্টে পড়ছিলাম যে পিপি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার সেখান থেকে এই ইকুয়েশনটা নিয়ে আসা গেছে তো এটা ক্লিয়ার কিনা একটু দেখো আচ্ছা আর পিজি থেকে তো এনআরটি চলে আসছে এটা তো বোঝানোর কিছু নাই আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি সেখান থেকে আসছে সো এই ফর্মুলাটা আমাদের মাঝে মাঝে ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে যখন আমাকে বলবে যে এট দিস মোমেন্ট এখানে এতগুলা গ্যাস আসছে বা কিছু তার টোটাল কাইনেটিক এনার্জি কত সেটা বের করো তখন আচ্ছা যেমন তো আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা ইকুয়েশন ইউজ করতে হবে কখন কোনটা এটা আমরা সিচুয়েশন ওয়াইজ দেখবো যে কোনটা ইউজ করলে এখন ভালো হয় ফর এক্সাম্পল এখানে 3 গ্রাম হিলিয়াম বলে দিল তো 3 গ্রাম যখন বলে দিল এবং টেম্পারেচার বলে দিল সো টেম্পারেচার মানে আমি টি দেওয়া আর 3 গ্রাম থেকে আমি মোল নাম্বার বের করে নিতে পারি সো আমি ডেফিনেটলি 3/2 এনআরটি ইউজ করতেছি এই জায়গাতে এটাকে বুঝতে পারছো হ্যাঁ এখানে যেহেতু আমাকে 3 গ্রাম বলে দেওয়া তার মানে তার মোল নাম্বার কত হবে 3 ডিভাইডেড বাই তার মলিকুলার মাস আর ডাব্লিউ বাই এম কে আমরা মলিকুলার মাস বলি তাই না সো আমাকে যদি এখানে আমাকে দেখো এখানে ডাব্লিউটা ডিরেক্টলি বলে দেওয়া যদি সিআরএমএস বলে দেওয়া থাকতো যদি থাকতো তাহলে কিন্তু আমি হাফ
ইন্টু ডাব্লিউ ইন্টু CRMS স্কোয়ার ফর্মুলাটা ইউজ করতাম, কিন্তু কোয়েশ্চেনে CRMS বলে দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতে পারতেছি না। আচ্ছা, সেকেন্ড যে ফর্মুলাটা ছিল পিভি, 3/2 পিভি, আমার কি এখানে পি বা ভি কিছু বলে দেওয়া আছে? না, কোনোটাই বলে দেওয়া নাই, তাই এটা ইউজ করতে পারতেছি না। এখন 3/2 NRT তে আসি, আমাকে টি বলে দেওয়া আছে? হ্যাঁ আছে। আর এর ভ্যালু আমি জানি, আর এন এর ভ্যালু বের করার জন্য আমাকে ডাব্লিউ দিয়ে দিল, আমি জানি এন ইকুয়ালস ডাব্লিউ বাই এন। সেখান থেকে আমি এনটা বের করে নিলাম আর 3/2 NRT টা ইউজ করলাম। দেখো তো বুঝছো কিনা? বদরুল কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। নাফিস? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, মাহিন বুঝছো? জি ভাইয়া বুঝছি। এবার তোমরা একটু চেষ্টা করো এই দুইটা ক্রিয়েটিভ গড় গতিশক্তি নির্ণয় করা, যেটা একটু শিখলাম। আর কোন গ্যাসটি বাস্তব গ্যাসের আচরণ প্রদর্শন করবে? আমরা বলছিলাম বাস্তব গ্যাসের এই টাইপ কোশ্চেন আমরা কি করব, যখন জিজ্ঞাসা করবে এটা একটা রিয়েল গ্যাস কিনা, এটা কি কোনো রিয়েল গ্যাস নাকি আইডিয়াল গ্যাস, এবং এটা আমরা কিভাবে বুঝবো, এটা কি বলছিলাম মনে আছে? যখন এরকম কোনো কোয়েশ্চেন আসবে, আচ্ছা যখন এরকম কোনো কোয়েশ্চেন আসবে এটা কি আইডিয়াল গ্যাস কি আইডিয়াল গ্যাস না, আমরা দেখবো যে পিভি ইকুয়াল টু এনআরটি ফলো করে নাকি করে না। যদি পিভি ইকুয়াল টু এনআরটি ফলো করে তাহলে আইডিয়াল গ্যাস, যদি পিভি ইকুয়াল টু এনআরটি ফলো না করে তাহলে রিয়েল গ্যাস। লিখে দিই। এটা হচ্ছে ঘয়ের জন্য বললাম। আচ্ছা, আর সি নাম্বারের জন্য তো দেখলামই, সেটা ট্রাই করো। বি হচ্ছে আইডিয়াল নাকি বিটা রিয়েল, আর এটা বিটা রিয়েল না? আচ্ছা লেটস সি। হ্যাঁ ঠিক আছে, বি হচ্ছে রিয়েল, ঠিক আছে। হ্যাঁ এটা এটা কিভাবে বুঝলাম? আমরা একদম ফার্স্টে ডেফিনিশন ছিলাম কি মনে আছে যে আদর্শ গ্যাস আমরা কাকে বলি? যারা হচ্ছে বয়লার চার্লস এর কম্বাইন ল ফলো করে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলি। দেন আমরা যে বয়লের ল, চার্লস এর ল, অ্যাভোগাড্রোর ল, এই তিনটা মিলে কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি বানাইছিলাম। এবং যদি আইডিয়াল হয় তাহলে এদের প্রত্যেককে ফলো করবে, আইডিয়াল যদি না হয় এদের প্রত্যেককে ফলো করবে না। তো আমাদের আইডিয়ালের কন্ডিশনে ছিল এদের, মানে প্রত্যেকটা গ্যাসের কন্ডিশনে ছিল এরকম আইডিয়াল হলে এই জিনিসগুলো ফলো করবে। এই কন্ডিশন গুলো ফলো করে যেহেতু এই ইকুয়েশনটা আসলো, তার মানে এই ইকুয়েশনটা ফলো করা মানে সে একটা আইডিয়াল গ্যাস বলেই এটাকে ফলো করতেছে। দ্যাট মিনস এদের এই তিনটার প্রত্যেককে ফলো করতেছে। বুঝতে পারছো?
আচ্ছা, আর সি নাম্বারটা ট্রাই করো। সি নাম্বারের জন্য তো আমরা তিনটা ইকুয়েশন দেখলাম। ইকুয়েশন আমি লিখি আবার। একটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা মনে রাখা খুব একটা কষ্ট হওয়ার কথা না, এটা একটু কষ্ট হইতে পারে। এই তিনটার মধ্যে কোনটা ইউজ করতে পারি আমরা, সেটাই সিচুয়েশন ওয়াইজ দেখবা আর কি। 3/2 এনআরটি, রাইট? এখানে সুন্দর এন দিয়ে দেওয়া আছে। সো এখানে আসলে এন দিয়ে দেওয়া নাই, এন বের করে নিতে হবে। সো নাকি দিয়ে দিছে? দ্যাট মিনস টোটালটা বের করার পর এখানে মলিকিউল নাম্বার দিয়ে ডিভাইড করে নিতে হবে। চাচ্ছ কি অ্যাকচুয়ালি যে ওই জায়গায় টোটাল কতটুকু প্রেজেন্ট, তার মানে তুমি, আচ্ছা আমি এটা জানি, আমরা এটা তো আমরা জানি, তাই না? সো দাঁড়াও, এখানে যে এনআর ভ্যালু 0.25, এটা আসলে কিন্তু আমাদের ম্যাটার করতেছে না। এটা কি তুমি বুঝতে পারতেছো? কজ এখানে কত মোল এখানে প্রেজেন্ট এটা কিন্তু আমার দরকার নাই। আমার এখানে একটা এক অণুতে ক্যাপিটাল এন এর ভ্যালু যখন 1, যখন ক্যাপিটাল এন ইকুয়াল টু 1, তখন স্মল এন ইকুয়াল টু কত সেটা আমার দরকার। আমি জানি 3/2 এনআরটি। এখানে আমার এন এর ভ্যালুটা বের করা দরকার। টি আর জানি, টি জানি, এন এর ভ্যালুটা কত আসলে? এন এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 6.02 ইনটু 10⁻23। ঠিক না? একটা অণু যখন আমি কাউন্ট করব, হ্যাঁ ঠিক আছে। মাহিম তোমার কি আসছে? জি ভাই আসছে। নাফিস, বদরুল? জি ভাই আসছে। জি ভাইয়া হয়েছে। আচ্ছা,
করতে দেয় না। তাহলে এটা কিন্তু ক্রিয়েটিভ আসে, একটা বোর্ড ক্রিয়েটিভ মোস্ট প্রবাবলি সিআরডি নাম্বার তুলে দিচ্ছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা হোল নিউ টপিক। মোটামুটি আর্দ্রতা হচ্ছে পুরোপুরি নতুন একটা কনসেপ্ট, মানে এটা অন্য একটা চ্যাপ্টারে দিলেও হইতো, এই চ্যাপ্টারের সাথে মোটামুটি রিলেভেন্ট, বাট আগের পুরোপুরি নতুন একটা টপিক। তার আগে আমরা একটু রিভিউ করে আসি যে এই টপিকে কোনো কিছু বাদ পড়ছে কিনা। আমি এই টপিকটা মেইন বই থেকে বারবার দেখতেছি এটার জন্য যে আর্দ্রতা টপিকটাতে আসলে মেইন বই থেকেই মূলত দেখতে হবে। মেইন বইয়ে বেশ কিছু ম্যাথ আছে, একটু ঝামেলা, সেগুলো আমাদের বই থেকে একটু দেখতে হবে। তার আগে আমরা কিছু বাদ গেছে একটু দেখে নেই। এই ফর্মুলাটা একটু লিখে নাও। আমরা সি এর কিছু ফর্মুলা দেখছিলাম, সেখানে ফর এক্সাম্পল 3RT/m ছিল, 3KT/m ছিল, আরেকটা কি জানি ছিল, নিজেও ভুলে গেছি। আরেকটা ছিল না ফর্মুলা, PV/something। CRMS এর কি তিনটে ফর্মুলা দেখছিলাম না আমরা, নাকি দুইটাই দেখছিলাম? হ্যাঁ, রাইট, 3PV/W। সেখান থেকে আসলে আসছে এটা 3PV/W। দেখো তো, √3PV/W ছিল, সেটাকে আমরা এভাবে লিখতে পারি না, 3P/W/V এভাবে লিখলে তো কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা, সো এই W/V কে কি লেখা যায় বলো তো? ডেনসিটি, রাইট। সো সেখান থেকে আমাদের এই ফর্মুলাটা আসছে। বুঝতে পারছো এটা? একটু দেখো তো, এটা সিম্পল ম্যাথ, অনেকবার বোর্ডেও আসছে। গাণিতিক উদাহরণ 1 নাম্বারটা, এটা বুঝতে কোনো প্রবলেম হয় কিনা? আচ্ছা, এরপর বোর্ডের কিছু ম্যাথ মোটামুটি সিম্পল, খুব একটা ঝামেলা না। আর আরেকটা কি দেখানো যায়, দাঁড়াও। হ্যাঁ, তো আমরা হিউমিডিটি টপিকটা হিউমিডিটি টপিকটা আমরা স্লাইড থেকে মেইন বেসিক আইডিয়াটা নিয়ে আসি, দেন এক্সাম্পল গুলো আমরা বই থেকে। এই হিউমিডিটি কনসেপ্টের বেশ কিছু এক্সাম্পল দেখবো। নর্মালি তো প্রতিটা টপিকের হয়তো আমরা 2টা করে দেখি, হিউমিডিটি একটু বেশি করে এক্সাম্পল দেখবো, কজ এটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, হিউমিডিটি জিনিসটা আসলে কি? সহজ কথায়, নর্মালি যখন আমরা বলি যে আজকের বাতাসটা অনেক হিউমিড, এটা বলতে কি বুঝি আমরা? আচ্ছা, হিউমিডিটি বলতে আমরা বুঝি যে আজকের বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি, তাই না? তার মানে হচ্ছে অনেক একটু হিউমিড যখন হয় তখন দেখা যাবে আমাদের শরীর ঘামে বেশি, বা এরকম কিছু ফ্যাক্ট আর কি। তো হিউমিডিটি যখন বলা হয়, তার মানে যতটুকু তার ক্যাপাসিটি, তার তুলনায় এখন জলীয় বাষ্পের পরিমাণটা বেশি। তো RH বলতে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বোঝায়। তো ফার্স্টে আমরা হিউমিডিটি জিনিসটা বুঝি। হিউমিডিটি মানে হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট এয়ারে কতটুকু
ওয়াটার ভেপার প্রেজেন্ট। আর রিলেটিভ হিউমিডিটি মানে কি, ক্যাপাসিটির সাথে কন্টেন্টের যে রেশিও, ওই সময় কতটুকু H2O প্রেজেন্ট মানে জলীয় বাষ্প, এবং ওই সময় হাইস্ট ক্যাপাসিটি কত H2O এর, এই যে তাদের রেশিওটা, এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এই ব্যাপারটা কি ক্লিয়ার? জাস্ট এই এক্সাম্পল গুলো দেখলে মনে হয় একটু ক্লিয়ার হবে, দেখো তো। হ্যাঁ, নাফিসের কারেন্ট চলে গেছে, আমাকে একটু রেকর্ডিং পারমিশনটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কোথায় অ্যালাউ টু রেকর্ড লোকাল ফাইলস মনে হয় না এটা, নাকি আগে তো ছিল অ্যালাউ টু রেকর্ড ছিল শুধু, এটা কি এখন এটা নাকি অ্যালাউ টু রেকর্ড লোকাল ফাইলস দিয়ে দেখি, দেখো তো আসে কিনা। জি ভাইয়া। আচ্ছা, তো এটা একটু একটা টার্ম, এটা ক্রিয়েটিভে খুব বেশি ইউজ করা হয়, যে জলীয় বাষ্প যখন বেশি হয় তখন কি বেশি ঘাম হবে। যখন মানে কোশ্চেন দেখে আমরা কিভাবে বুঝবো যে এখানে জলীয় বাষ্প বাড়লো কি কমলো? বেশি ঘাম হবে, অস্বস্তি অনুভূত হবে, কাপড় কম শুকাবে, এবং 100% যখন হয়ে যাবে, 100% হওয়া মানে কি আসলে কন্টেন্টের ক্যাপাসিটি সমান হয়ে গেল না? এটা কি বোঝা যাচ্ছে? রিলেটিভ হিউমিডিটি 100, তো তখন শিশির পড়া শুরু করবে। আচ্ছা, তো সম্পৃক্ত অবস্থা, স্যাচুরেটেড মানে আমরা বুঝি যে ক্যাপাসিটি সমান যখন কন্টেন্ট হয়ে যায় কোনো জায়গাতে। আমরা সলিবিলিটি চ্যাপ্টারেও দেখছি যে ক্যাপাসিটি আর কন্টেন্ট যখন সমান হয়ে যায় তখন সেটা হয়ে যায় স্যাচুরেটেড স্টেট, আর যখন কন্টেন্ট লেস দেন ক্যাপাসিটি হয় তখন হয় হচ্ছে আনস্যাচুরেটেড স্টেট। ঠিক আছে, এই এই ব্যাপারটা কি ক্লিয়ার, এই স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ব্যাপারটা? জি ভাইয়া। ডেফিনেশনটা একটু খেয়াল করে দেখো, যেই মুহূর্তে আর্দ্রতা মাপা হচ্ছে, হ্যাঁ যেই মুহূর্তে, এট দিস মোমেন্ট আমি ধরো বায়ুর হিউমিডিটি মাপতে চাচ্ছি, কতটুকু ভর প্রেজেন্ট, মানে জলীয় বাষ্প ওয়াটার ভ্যাপরের ম্যাস কত, অর প্রেসার কত, অর ডেন্সিটি কত, যে কোনো একটা। এখানে এখন যে কোনো একটা আমি তখন নিতে পারবো, আমি যদি এখানে ম্যাস নেই তাহলে আমি এখানেও ম্যাস নিব, দুইটা ম্যাসের রেশিও নিব। এখানে প্রেসার নিলে এখানেও প্রেসার নিব, এখানে ডেন্সিটি নিলে এখানেও ডেন্সিটি, মানে আমার সহজ কথা রেশিও লাগবে। রিলেটিভ হিউমিডিটির কোনো ইউনিট নাই, তার মানে তুমি দুই জায়গাতেই সেম ইউনিট নিতে হবে। আর ক্যাপাসিটি কি হচ্ছে, ক্যাপাসিটি হচ্ছে ওই টেম্পারেচারে এবং ওই ভলিউমে কতটুকু ক্যাপাসিটি বাতাসের। সাপোজ ওই এই মুভমেন্টে এই জায়গার বাতাসের ক্যাপাসিটি হচ্ছে 5 গ্রাম ওয়াটার ভ্যাপর, তার মানে এখানে ভরের জায়গায় লিখবো 5 গ্রাম। আমি যদি প্রেসারে ক্যালকুলেট করি তখন অন্য কোনো কিছু, ডেন্সিটিতে ক্যালকুলেট করলে অন্য কোনো কিছু। সো এই তিনটার যে কোনো কিছু দিয়ে মাপতে পারি, ম্যাস, প্রেসার, ডেন্সিটি। আচ্ছা, তাহলে কন্টেন্ট কি জিনিস, ক্যাপাসিটি কি জিনিস, রিলেটিভ হিউমিডিটি কি জিনিস, আর স্যাচুরেটেড আনস্যাচুরেটেড স্টেট কি জিনিস, এটা কি ক্লিয়ার?
ঠিক আছে। একটু জিনিস আমাদের জানতে হবে, কন্টেন্টের যে অ্যামাউন্টটা, কন্টেন্ট কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। সাপোজ এই মোমেন্টে বাতাসে কিছু জলীয় বাষ্প প্রেজেন্ট, সাপোজ 5 গ্রাম। এখন আমি টেম্পারেচার বাড়াইলেও 5 গ্রাম তো 5 গ্রামই থাকবে, তাই না? 5 গ্রাম তো চেঞ্জ হয়ে অন্য কোনো কিছু হয়ে যাবে না। তার মানে কন্টেন্ট আর রিলেটিভ হিউমিডিটি যে কন্টেন্ট কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, আমি যা রাখবো তাই থাকবে। আর ক্যাপাসিটি কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কজ এক এক ক্যাপাসিটিতে বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এক এক রকম, যেটা আমরা সলিবিলিটি চ্যাপ্টারও দেখছি, যে আমি যদি কোনো একটা সলিউশনে 5 গ্রাম চিনি রাখি, আমি 5 গ্রাম চিনি রাখলাম, এটা কিন্তু ডিপেন্ড করে না কতটুকু টেম্পারেচার, আমি 5 গ্রাম রাখছি মানে 5 গ্রামই, আমি 10 গ্রাম রাখলে 10 গ্রাম, সেটা ছিল আমার কন্টেন্ট। আর ক্যাপাসিটি বা সলিবিলিটি যেটাকে বলতাম, সেটা কিন্তু টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করতো। এই কনসেপ্টটা কি মনে আছে? তো এখানেও সেম কথাটা হচ্ছে। অলরাইট, তাহলে একটু গেল কন্টেন্ট আর ক্যাপাসিটি। দেখতেই পাচ্ছি এটা আসলে জানা, মানে এমনি তোমরা জানো যে কন্টেন্ট বাই ক্যাপাসিটি তাহলে প্রপোর্শনাল টু কন্টেন্ট আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্যাপাসিটি। এই পৃষ্ঠার লেখাগুলো তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া clear। আচ্ছা, সো এখানে একটা জিনিস দেখো, কন্টেন্ট প্রতিটা জায়গাতে সেম কন্টেন্ট। তুমি এখানে হয়তো ফিগারটা দেখে হয়তো হঠাৎ করে বোঝা যাচ্ছে না, বাট যদি মাপা হয় দেখো প্রতিটা জায়গায় কন্টেন্টের লাইন কিন্তু একদম স্ট্রেট লাইন। তার মানে 3-4টে জায়গাতেই কন্টেন্ট সেম। সাপোজ এই জায়গারই আমি একটা বক্স নিলাম, বক্সে কিছু জলীয় বাষ্প রাখলাম, এই ইকুয়াল অ্যামাউন্ট অফ জলীয় বাষ্প রাখলাম যখন, এবং বক্সটাও এইটাকে দেখতে মনে হচ্ছে বক্সগুলো ডিফারেন্ট সাইজের, বাট বক্সগুলো আসলে সেম সাইজের। এখানে বক্স বড় দিয়ে কি বোঝানো হচ্ছে, তার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। যখন আমি টেম্পারেচার 30 থেকে 45, 45 থেকে 75 আর 90 নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু আগেই বলছি টেম্পারেচারের সাথে সাথে কন্টেন্টের কোনো চেঞ্জ হবে না, সো কন্টেন্ট ফিক্সড। ক্যাপাসিটি কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এবং প্রত্যেক কেসে যেহেতু ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, দ্যাটস ওয়াই রিলেটিভ হিউমিডিটি কন্টিনিউয়াসলি ফল করতেছে। তো এটা দেখো, তাপমাত্রা বাড়ালে গ্যাসের এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশন হওয়াতে গ্যাস এখন আরো বেশি ওয়াটার ভেপার ধারণ করতে পারে, অ্যাজ এ রেজাল্ট তার রিলেটিভ হিউমিডিটি কমতে থাকে, আনস্যাচুরেটেড হতে থাকে। এই পয়েন্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? রাইট, টেম্পারেচার বাড়াচ্ছি, দ্যাটস ওয়াই এক্সপ্যান্ড হয়ে তার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই রিলেটিভ হিউমিডিটি কমে যাচ্ছে। কন্টেন্ট চ্যাপ্টার দি সেম। বজরুলকে বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। মাহিন, নাফিস, তোমরা বুঝছো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এখন চলে আসি আমরা শিশিরাঙ্ককে। শিশিরাঙ্কর বেশ কিছু ডেফিনিশন আছে, প্রতিটা ডেফিনিশনে আসলে একজন আরেকজনকে ইমপ্লাই করে। প্রথমটা আসলে কোন ডেফিনেশনের মধ্যেই পড়ে না, যখন শিশির জমে সেটাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলা হয়। যাই হোক, আমাদের মেইন জায়গা হচ্ছে এখানে, যখন RH এর ভ্যালু 100% হয়ে যায়, নির্দিষ্ট আয়তন ভলিউম ফিক্স করার পর যখন RH ইকুয়াল টু 100% হয়ে যায়, তখন আমরা তাকে বলি হচ্ছে ডিউ পয়েন্ট। আর RH ইকুয়াল টু 100% হওয়া মানে কি, কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে যাওয়া না? হ্যাঁ, RH ইকুয়াল টু 100% হয়ে যাওয়া মানে কি, কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হয়ে যাওয়া না? যেহেতু RH ইকুয়াল টু কন্টেন্ট বাই ক্যাপাসিটি। সো থার্ড পয়েন্ট হচ্ছে সেটাই, প্রত্যেকটাই ডেফিনেশন, এখানে প্রত্যেকটাই ডিউ পয়েন্টের ডেফিনেশন। সো সেকেন্ড পয়েন্টে বললো RH ইকুয়াল টু 100%, আর থার্ড পয়েন্টে এসে বললো কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি যখন হয় তখন সেটাকে ডিউ পয়েন্ট বলা হয় যে টেম্পারেচারে। এটা ক্লিয়ার না?
ডিউ পয়েন্ট কিন্তু একটা টেম্পারেচার, হ্যাঁ, যেই টেম্পারেচারে এই ঘটনাগুলো ঘটবে, যেই টেম্পারেচারে RH 100% হবে, যেই টেম্পারেচারে কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হবে। এবং আমরা একটু আগে একটা কথা দেখে আসলাম যে যখন কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি হয় তখন আমরা সেটাকে স্যাচুরেটেড স্টেট বলি। সো ফোর্থ ডেফিনিশনটা তার উপর বেস করেই, যে টেম্পারেচারে সম্পৃক্ত হয় বায়ুটা ওয়াটার ভেপার দিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ডিউ পয়েন্ট। সো 0.2, 0.3, 0.4 বেসিক্যালি সেম জিনিসই, ম্যাথমেটিক্যালি আমরা একটাতে কারেক্ট নিয়ে আসতে পারি। এই 2, 3, 4 এর ইন্টার রিলেশনটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। বদরুল বুঝতে পারছো? জি ভাই নাফিস কি বুঝছি। চলে আসছো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বদরুল তাহলে আমার চাইলে রেকর্ড অফ করতে পারো, বা চাইলে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো Recording stopped. 10 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেকটা কেসে, আবার দেখো এখানে কিন্তু তিনটা কেসেই কন্টেন্ট ইকুয়াল। কন্টেন্ট এ বি সি তিনটাই কিন্তু, এ বি সি তিনটাই ইকুয়াল, বাট এখানে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, দ্যাটস এই হলুদটা দিয়ে বোঝাচ্ছে তার ক্যাপাসিটি। এখানে ক্যাপাসিটি অনেক বেশি, রিলেটিভ হিউমিডিটি 28%। ক্যাপাসিটি একটু কমে গেল, রিলেটিভ হিউমিডিটি বেড়ে গেল। এখানে কিন্তু হলুদ দাগটা পুরো নীল দাগটা জুড়ে আর কি, পুরো নীলের নিচে হচ্ছে হলুদ দাগটা, হলুদ সার্কেলটা। তো এখানে যেহেতু নীল আর হলুদটা সমান, তার মানে কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি 100% রিলেটিভ হিউমিডিটি। যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াসে এসে এই 100% রিলেটিভ হিউমিডিটি আমি পাচ্ছি, তার মানে এখানে 10 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট। এটা কি বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? আহমেদ কি বুঝছো ভাই? জি ভাইয়া বুঝছি। বজরুল, নাফিস, মাহিন? জি ভাই বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই বুঝছি। আচ্ছা। সো আমরা বলছিলাম যে এবার কি আসলো, হ্যাঁ, সো রিলেটিভ হিউমিডিটি কন্টেন্ট বাই ক্যাপাসিটি, এবং আমরা বলছি যে কন্টেন্টটাকে বা ক্যাপাসিটিটাকে আমরা ম্যাস লিখতে পারি, অর প্রেসার চিন্তা করতে পারি, অর ডেনসিটি চিন্তা করতে পারি। তো এখানে যেহেতু সবকিছু প্রেসার দিয়ে দেওয়া, সো আমরা এই জিনিসটাকে প্রেসার দিয়ে ডিল করবো আর কি। কন্টেন্ট এবং ক্যাপাসিটি দুইটাকেই আমি প্রেসার দিয়ে মেজার করার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা কোয়েশ্চেনটাকে একবার পড়ে নাও, দেন আমি বলতেছি। এই চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু জিনিস বাকি আছে, এখানে দেখে হয়তো মনে হচ্ছে 69 পেজ হয়ে গেছে স্লাইডে, বাট বই থেকে আমরা বেশ কিছু জিনিস দেখবো আর কি। আচ্ছা, কোশ্চেনটা একবার পড়ে নাও। সলিবিলিটি, একটা কথা কি আমরা বলছিলাম মনে আছে যে স্যাচুরেটেড স্টেটে তার যে কনসেন্ট্রেশন সেটাই সলিবিলিটি, এরকম কোন সেন্টেন্স কি মনে পড়ে? আচ্ছা, great. তাহলে এখানে আমি সেম কথা বলতে পারবো, স্যাচুরেটেড স্টেটে তার যে কন্টেন্ট সেটাকে আমি ক্যাপাসিটি বলতে পারবো না, যেহেতু আমি জানি স্যাচুরেটেড মানেই 100% এবং এট দ্যাট পয়েন্ট কন্টেন্ট ইকুয়াল টু ক্যাপাসিটি। তার মানে কি আমি বলতে পারি না স্যাচুরেটেড অবস্থার প্রেসারই বা স্যাচুরেটেড অবস্থার ম্যাসই আমাদের ক্যাপাসিটি, বা কন্টেন্ট এবং ক্যাপাসিটি যেহেতু ইকুয়াল। তো দ্যাটস ওয়াই এখানে লাইনটা লেখা যে সম্পৃক্ত অবস্থায় চাপ বলতে ক্যাপাসিটি বুঝাবে। সে যেহেতু সে স্যাচুরেটেড, তখন যে তার চাপটা বা তখন যে তার কন্টেন্টটা সেটাই ক্যাপাসিটির সমান। আচ্ছা, তো এই ম্যাথটা আমি একটু, এই ম্যাথটা কিন্তু কোয়েশ্চেন দেখে কঠিন মনে হয়, ম্যাথটা কিন্তু খুবই খুবই সহজ। জাস্ট একটা ইকুয়েশন, এক লাইনের ম্যাথ, সহজ সত্যি কথা বলতে, জাস্ট এক লাইনের। তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো 2-1 মিনিট, তারপর আমি বলি। কোয়েশ্চেন দেখে মনে হয় একটু কঠিন মনে হতে পারে, অ্যাকচুয়ালি কিন্তু খুবই সহজ। একটা ইকুয়েশনেই ম্যাথ হয়ে যাবে, জাস্ট 1 লাইন 2 লাইন।
ভাই সি এর অ্যান্সার কত আসে? সি এর অ্যান্সার জাস্ট এটা তুমি 9.22 ইন্টু 10⁻³ বাই 0.75 করলে আসার কথা আর কি। জি ভাই 0.012 আসে। হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি। আচ্ছা, বদরুল ছাড়া আর কারো আসলে বলো। জি ভাই আসছে। জি ভাই এসেছে। মাহিন? জি ভাইয়া এখন আসছে। আচ্ছা, এরপর দেখো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে। সো আমরা ঘামের কনসেপ্টটা কি বলছিলাম, যে যখন রিলেটিভ হিউমিডিটি বেশি তখন ঘাম শুকাবে কম। মানে যখন মানে সহজ কথায় রিলেটিভ হিউমিডিটি আর ঘাম শুকানোর প্রসেসটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। রিলেটিভ হিউমিডিটি কম হলে ঘাম শুকাবে দ্রুত, আর রিলেটিভ হিউমিডিটি বেশি হলে ঘাম শুকাবে আস্তে আস্তে। সো দুপুর আর সন্ধ্যায়, আসলে দুপুর আর সন্ধ্যা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টেম্পারেচারটা কত। সো দুপুরের টেম্পারেচার কোথায় কোথায় দিয়ে দেবা, হ্যাঁ, সন্ধ্যায় টেম্পারেচার হচ্ছে 20°C। তো আমাদের কাজ হচ্ছে কি, সাপোজ RH at ইভিনিং সেটা কত বের করা, এন্ড RH at নুন কত বের করা। দুইটা আমরা বের করবো, এন্ড দুইটা বের করার পরে মানে RH at নুন বলতে কি, RH at অ্যাকচুয়ালি এখানে 32°C। তো 32°C RH এর ভ্যালু কত সেটা বের করবো, এন্ড ইভিনিং এ হচ্ছে 20°C। সো 20 ডিগ্রিতে RH কত সেটা বের করবো। এই দুইটা জায়গাতে RH এর ভ্যালু বের করার পর দেখবো যে কোথায় রিলেটিভ হিউমিডিটি কম, যেখানে কম সেখানে দ্রুত শুকাবে। করতে হবে আর কি, সন্ধ্যাতে কিভাবে আসলো। ঠিক আছে, রাওয়াত তোমার কি আসছেন? নাফিস? জি ভাই এসেছে। জি ভাই আসছে। আচ্ছা,
তো এখানে একটা ট্রেন্ড, এই গ্রাফটা আসলে তেমন কিছুই না, দেখতে যাই মনে হোক না কেন, এখানে আমরা দেখতেছি খালি যে ডিউ পয়েন্ট ব্যাপারটা তো ফিক্স, তাই না? যখন আমি কন্টেন্ট ফিক্স করে দিলাম একটা ডেফিনেট কন্টেন্টের জন্য ডিউ পয়েন্ট থাকলো, ঠিক আছে। এখন যখন টেম্পারেচার আমি কন্টিনিউয়াসলি বাড়াতে থাকি, যতই আমি টেম্পারেচার বাড়াচ্ছি, যেমন এটা মোটামুটি আমরা বুঝতে পারি যে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত টেম্পারেচার বাড়তে থাকে মোটামুটি, সরি টেম্পারেচার কমতে থাকে। এরপর 6টা থেকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়া শুরু করে, মোটামুটি দুপুর 2টা-3টার দিকে টেম্পারেচার হাইস্ট হয়। আস্তে আস্তে টেম্পারেচার বাড়ে, আবার 2টা-3টা থেকে বিকালের দিকে টেম্পারেচার কমতে কমতে এখানে চলে আসে। টেম্পারেচারের ট্রেন্ডটা তো মনে হয় বুঝতেছো যে আমাদের প্রতিদিন এভাবেই টেম্পারেচার গুলো ভ্যারি করে, মোটামুটি 12টা 2টা-3টার দিকে টেম্পারেচারটা ম্যাক্সে উঠে সকাল থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, আর আমরা জানি কি যত টেম্পারেচার যত বাড়ে ততই কি ক্যাপাসিটি বেড়ে যায়, এন্ড ক্যাপাসিটি যত বাড়ে রিলেটিভ হিউমিডিটি কমে যায়। দ্যাটস ওয়াই দেখো যখন টেম্পারেচারের গ্রাফটা কমতেছে তখন রিলেটিভ হিউমিডিটি বাড়তেছে, আবার টেম্পারেচার যখন বাড়লো তখন রিলেটিভ হিউমিডিটি কমতেছে। পুরো অপোজিট ট্রেন্ড, এটা উপরে উঠলে এটা নিচে নামে, এটা নিচে নামলে এটা উপরে উঠে, যেভাবে হচ্ছে রিলেটিভ হিউমিডিটির সাথে টেম্পারেচারের রিলেশনটা দেখাইছে। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা তোমরা একটা ট্রাই করে দেখতে পারো। ও না, এটা এখন পারবা না, এটা এখন পারবা না, এটা একটু সমস্যা আছে, এটা পারার আগে একটা কনসেপ্ট দেখাইতে হবে। কনসেপ্টটা হচ্ছে খুব সিম্পল, কিছুই না। 7 ডিগ্রি সেলসিয়াসে তার চাপ 7.5, তার মানে x1 এর ভ্যালু 7, y1 এর ভ্যালু হচ্ছে 7.5। আমি বুঝাচ্ছি জিনিসটা কি। 8 ডিগ্রি সেলসিয়াসে তার চাপ হচ্ছে 8.2, তার মানে x2 এর ভ্যালু যখন 8, y2 এর ভ্যালু হচ্ছে 8.2। কিন্তু আমার তো 7 ডিগ্রি সেলসিয়াসেও লাগবে না প্রেসার, আমার 8 ডিগ্রি সেলসিয়াসেও লাগবে না, আমার লাগবে কোথায়? 7.4 ডিগ্রি সেলসিয়াসে। তাই x এর ভ্যালু যখন 7.4, তখন y এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। একটু কি বুঝতে পারছো? আচ্ছা, তো এটা আমরা কেমনে বের করতে পারি? খুব সিম্পল, আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2। এটা দিয়ে হচ্ছে আমরা 7.4 ডিগ্রি সেলসিয়াসে তার ওয়াটার ভেপারের প্রেসার কত সেটা বের করে ফেলবো। একটু কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো এটা একটু দেখো তো কত আসে। আমরা কিসের ভ্যালু বের করবো বলো তো এই ইকুয়েশনটা থেকে? .7 7.7। আচ্ছা, হ্যাঁ, আমরা এই ম্যাথটা নেক্সট দিন করে আজকে তো 1:10 বাজে। ও আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ ওকে। আমাদের ম্যাথ অ্যাকচুয়ালি 7.7 ডিভাইড বাই 16.5 এটাই আমাদের আছে, একটু 100%। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট দিন এটা ডিটেইলস দিয়ে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।